বাংলাদেশের মানুষ আমার পরিবার, আর গোপালগঞ্জবাসী তারা আমাকে বুকে করে রেখেছে, আমার সুখ দুঃখের সাথী। আমার তো কোনদিন নিজের জায়গা নিয়ে চিন্তাই করতে হয় না, সব তো তারাই করে দেয়। তারাই তো আমার মা বাবা ভাইয়ের স্নেহ ভালোবাসা পাই আমি এই বাংলাদেশের মানুষের কাছ থেকে। আচ্ছা, সেখানে রক্তচাপ আমি সব হারিয়ে সেই শোক ব্যথা বুকে নিয়ে এসেছি এদেশের মানুষের সেবা করতে, এবং করেছি। আজকে একটা চক্রান্ত করে দেশের মানুষের উপর যে চুলো অত্যাচার চলছে গোপালগঞ্জে, সারা বাংলাদেশই আজকে শ্মশান ভূমি, সারা বাংলাদেশ জ্বলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, অগণিত নেতা কর্মী, মুক্তিযোদ্ধারা আজকে অপমানিত। একদিন এর প্রতিকার হবে। আর আমি বলতে পারছি না, আমি ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার কথা শুনিয়ে দিই। দিশেহারা মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন বিপন্ন বিপদগ্রস্ত মানুষের বন্ধু, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধেয় নেত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই 15ই আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা, আমার 3 ভাই, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল। কামাল জামালের নবপরিণীত সুলতানা রোজি জামাল, সে যুবনেতা শেখ ফজলুল হক মনি, যেমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল সানিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ, সাংবাদিক, সবাই মুক্তিযোদ্ধা। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামির উদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই কালো দিবসে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমি স্মরণ করি, শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আমাদের মা বোনেরা, তাদেরও স্মরণ করি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আমার এলাকার গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে যে হত্যাযজ্ঞ চালালো, যা আমাদের কল্পনার বাইরে। তবে অবাক হয়নি যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, এবং এরপর বাংলাদেশে একের পর এক কু হয়, হত্যা কু সহজাত রাজনীতি শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন কি? দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, এদেশের ক্ষুধা দারিদ্র হাত থেকে মানুষকে মুক্তি দিতে চেয়েছিলেন, উন্নত জীবন দিতে চেয়েছিলেন, ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে বাংলাদেশকে আরো উন্নত করতে চেয়েছিলেন, বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মর্যাদার আসন দিতে চেয়েছিলেন। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে কিন্তু সেই দুর্য বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করেন। কিন্তু 15 আগস্টের পর বাংলাদেশ আবার সেই ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। 21 বছর পর আমি সরকার গঠন করি, একমাত্র আওয়ামী লীগ সরকার। আমি প্রথম বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত সরকার হয়ে 5 বছর সম্পন্ন করি, বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, বিদ্যুৎ উৎপাদন বাড়াই, সাক্ষরতার হার বৃদ্ধি করি, রাস্তাঘাট পুলবিচ উন্নত করি, গ্রামে কোনো মানুষ যেন কুড়ে ঘরে বাস না করেন, নিজের পাখাটা টিনের ঘর দিলেও দেওয়া, সেটা আমি সাফল্য অর্জন করি। এবং সেইভাবে মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, একটি বাড়ি একটি খামার, প্রত্যেকটা পরিবারকে আর্থিক ভাবে স্বাবলম্বী করা, সবই করে দিয়ে গেছিলাম। এরপর 2001-এ আসতে পারলাম না, সেটা এক চক্রান্ত ছিল। 8 বছর পরে 2008-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেয়। এটা ওদের কল্পনারও বাইরে ছিল যে আওয়ামী লীগ এককভাবেই 48% ভোট পেয়েছিল। 259 সিটে নির্বাচন করে 230টা সিট আমরা জয়লাভ করি। আর 41 সিট আমরা কোনো প্রার্থী দেই নাই, কারণ আমাদের শরিকদের দিয়েছিলাম। আমরা যদি দিতাম আমাদের ভোটের সংখ্যা কিন্তু 50 ভাগের উপরে হতো। বিএনপি জামাত 20 দলীয় জোট 300 সিটে কন্টেস্ট করে মাত্র 29টা সিট পেয়েছিল, 32% ভোট পেয়েছিল। এই যে জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছিলাম, দিন বদলের সনদ ঘোষণা করেছিলাম, এবং মানুষের যে ভাগ্য উন্নত করব, আমি কিন্তু সফলভাবে সেটা করতে পেরে 2009 সালে সরকার গঠন করে 2024 সালের এই আগস্ট মাস পর্যন্ত এই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পেয়েছে। কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, সাক্ষরতার হার বেড়েছে, মানুষের জীবন মান উন্নত হয়েছে, মানুষের আয় রোজগার বেড়েছে, এবং হতদরিদ্র যারা বা একেবারে বৃদ্ধ তাদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী নিগৃহীতা যারা, তাদের ভাতার ব্যবস্থা আমরা করেছি। বিনামূল্যে চিকিৎসা এবং 30 প্রকার বিনামূল্যে ঔষধ আমরা দিতাম। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আমরা সব রকম সহযোগিতা করেছি। এমনকি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, বেদে, কামার, কুমার, জেলে, তাঁতি, চা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সকলের জন্য কাজ করেছি।
একটা মানুষের জন্য ভূমিহীন গৃহহীন না থাকে। 2 কাঠা জমি এবং ঘর বিনামূল্যে করে দিয়েছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, পতিত না থাকে। প্রত্যেকটা অনাবাদি জমি চাষ করে খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করেছে। খাদ্য তো সক্ষমতা অর্জন করেছি, কিন্তু সেই সাথে সাথে পুষ্টি আমিষ তার ব্যবস্থা করেছি। প্রত্যেক জিনিস উৎপাদন বাড়িয়েছি। মানুষের যা যা চাহিদা তা আমরা পূরণ করতে সক্ষম হয়েছিলাম। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদা পায় যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। আমাদের অপরাধটা কি ছিল আমার, আমি জানি না। হ্যাঁ, একটাই অপরাধ ছিল, আমি দেশ বিক্রি করতে চাইনি। এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে ক্ষমতায় থাকা, এটা অন্তত আমার পক্ষে সম্ভব না। এই ডক্টর ইউনূস দীর্ঘদিন তার চেষ্টা, 2001 সাল থেকেই চক্রান্ত, গভীর চক্রান্ত, -2 ফর্মুলা ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে 2007 সালে সে ইউনূস গিয়েছিল দল করতে, ব্যর্থ হয়েছিল, থেমে যায়নি। আর তার পিছনে আমেরিকার সেই ডিপ স্টেট, ইউএস এইডের টাকা, সোরস নামে এক ইহুদির ধনকুবেরের টাকা, আর ইউনূস যে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। গ্রামীণ ফোন, এই ব্যবসা, সব ব্যবসা কিন্তু আমারই দেওয়া। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকাও আমি দিয়েছিলাম। সেই দিয়ে সে কিন্তু মাত্র 6,000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি হতো। এমডির চাকরি 6,000 টাকা বেতনে 90 সালে জয়েন করেছিল। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কোথা থেকে, সেই রহস্য কেউ জিজ্ঞেস করে না। তার টাকার কাছে সবাই যেন বেচা খেয়ে গেল, যে এই টাকা খরচ করে আমার নামে অপপ্রচার, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেরা মানুষ খুন করে। আবু সাইদ, মুগ্ধ বা যারা নিহত হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড তারা নিজেরা ঘটিয়েছে একবারে পরিকল্পিতভাবে। কারণ এটা তো ইউনূস নিজেই বলেছে যে তার মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন করেছে, কারণ এখানে কোনো নেতা ছিল না। এবং সে যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যত অগ্নিসংযোগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, সে সব থেকে বড় প্রমাণ হলো জুলাই মাসের 15 তারিখ থেকে পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, মানুষকে মেরে মেরে ঝুলিয়ে রাখা, মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন, বিআরটিসি ভবন, সব জায়গায় যে আগুন লাগানো, এই সব কিন্তু জুলাই 15 থেকে শুরু করলো। তার আগ পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করেছে তাদের গায়ে তো টোকাটাও পড়েনি। এখন তো ইউনূসের বিরুদ্ধে একটা আন্দোলন করলেই তাদের ধরে মার দেয়। এমনকি এই যে ছেলে মেয়েরা, তাদেরকে কিভাবে গুলি পর্যন্ত করলো, কিন্তু আমি তো তা করিনি। এই জুলাই 15 থেকে যখন এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করলো, তখন আমি বলছি যে তোমরা ছাত্ররা এর মধ্যে যেও না। গার্জিয়ানদের বলেছে আপনাদের বাচ্চাদের আসতে দিয়েন না। এবং এই যে একটা ঘটনা ঘটালো, একটার পর একটা যে সন্ত্রাসী ঘটনা এবং মানুষ হত্যা এবং অগ্নি সন্ত্রাস, মানুষ মেরে ঝুলে, পুলিশ মেরে ঝুলে রাখা, 460টা পুলিশ বাড়িতে আগুন, এগুলি যে শুরু করলো, ইউনূস যদি এর পিছনে না থাকবে তাহলে সে কেন দায় মুক্তি দিল? ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে 15 জুলাই থেকে এই যে ধ্বংস, হত্যা, পুলিশ বাড়িতে অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে যতগুলি অঘটন ঘটেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দেওয়া, সবই তো তার ওই পরিকল্পনার ফসল। হ্যাঁ, সে বলে আমি তো দেশে ছিলাম না, কিছু জানি না, কিন্তু সে তো বিল ক্লিনটনের সেই কনফারেন্সে বলেই ফেলেছে যেটা তার নিজের ডিজাইন করে শেখ হাসিনার ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতাটা দখল করে। বাহ, কি সম্মানের কাজ করেছে, ক্ষমতা দখল করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি অবমাননা করা, 32 নম্বর আগুন দেওয়া, পোড়ানো এবং ভেঙে ফেলা, সেই সাথে সুধা সদন, সংসদ ভবন, গণভবন। গণভবন তো আমার বাড়ি নয়, তো সরকারি বাড়ি। এক কাপড়ে আমরা কোনো মতে মাত্র 20 মিনিটের জন্য জানে বেঁচে গিয়েছে। আমি তো খুন খারাপি চাইনি। যখনই 6টা মানুষ মারা গেল, আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। আমার প্রশ্ন, সেই এনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয়নি কেন, যদি ইউনূসের সঙ্গে জড়িত না থাকবে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকবে? এবং যাদের দিয়ে সমস্ত ঘটনা ঘটছে তাদের দিয়ে আজকে একটা পার্টি বানিয়েছে, কি এনসিপি পার্টি। সেই পার্টির এখানে কারা? এর মধ্যে বহু ছেলে পেলে, অত্যন্ত গরিব ঘরের ছেলে পেলে, একসময় এসে ছাত্রলীগ করতো, বঙ্গবন্ধুর পক্ষে কত মিষ্টি মিষ্টি কথা বলেছে তারা। এখন হঠাৎ একেবারে সারা ওই একই মুখ দিয়ে, যে মুখ দিয়ে আগে বঙ্গবন্ধুর গুণগান গাইতো, সেই একই মুখ দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে জঘন্য কথা। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে জাতির পিতাকে অবমাননা করবে আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে, এটা হয় কখনো? সেখানে কি করলো ইউনূস নিজে, সেনাপ্রধান এবং জিওসি যশোর ফোন করে সেনাবাহিনী পাঠিয়ে গুলি করে গোপালগঞ্জের মানুষ হত্যা করে, আহত করে। এই যারা সেই দিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করেছিল, অমার্জনীয় কথা বলেছিল, অপমানজনক কথা বলেছিল, যখন গোপালগঞ্জের মানুষ রুখে দাঁড়ালো,
চেয়ার ছুঁড়ে ভাঙা শুরু করলো, তাদেরকে উদ্ধার করতে গেল। চারিদিক থেকে সমস্ত মানুষ ছুটে আসলো, আর তারা গুলি করে, এমনকি পুলিশ কি দোষ করেছে, একটা ছেলেকে ধরে যেভাবে তারা অত্যাচার করলো, বুটের তলায় তার গলা পাড়িয়ে ধরে তাকে নির্যাতন করা, শেষে টেনে নেওয়া, এটা কোন ধরনের? বাংলাদেশের সেনাবাহিনীর কাছ থেকে তো এটা আমরা আশা করিনি। যে সেনাবাহিনীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, তারই একটা অংশ বঙ্গবন্ধুকেও যেমন হত্যা করলো একেবারে পরিবার সহ, আবার ওই দিন দেখলাম গোপালগঞ্জে তাদের সেই ভয়ঙ্কর রূপ। এরা কারা? ওই বুট কে কিনে দিয়েছে? আমি কিনে দিয়েছি। আমাদের সরকার বেতন বাড়ানো, টিফিন ভাতা দেওয়া, কোন কাজটা না করে দিয়েছে তাদের জন্য? আর আজকে তারা মানুষের উপর হামলা চালায়, তাদেরকে গুলি করে হত্যা করে। কাদের জন্য? ওই কয়েকটা দুর্বৃত্ত যাদের চাল চুলা ছিল না, পকেটে 1000 টাকা ছিল না, এখন তারা আঙ্গুল ফুলে তাদের কলা গাছ, বিরাট অর্থ সম্পদের মালিক, এবং তারা বড় নেতা। এমন কি নেতা হয়ে গেল তারা, যে জনগণের ধাওয়া খেয়ে সেই সেনাবাহিনীর সাজোয়া গাড়ি এপিসির মধ্যে তাড়াতাড়ি ঢুকে পালাতে হলো, গুলি করতে করতে বের করে নিয়ে আসলো। কত কোটি টাকা খরচ করেছে রাষ্ট্রের, সেটা আমি জিজ্ঞাসা করি। এ টাকা কার টাকা? তো জনগণের টাকা, এটা তো ইউনিসেফ পকেটের টাকা না। আমি এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। যেইভাবে তারা নিজের দেশের মানুষের উপর এইরকম করবে, আমি তো এটা চাইনি। তাই যদি চেতাম, তো আমিও তো এইভাবে মানুষ মেরেই আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমি তো লাশ ফেলতে চাইনি, মায়ের কোলকে হালি করতে চাইনি। আর আজকে গোপালগঞ্জের মাটিতে যে আমাদের লোকদের উপর এইভাবে, হ্যাঁ 5 জনের নাম পাওয়া গেছে, তাদের চিকিৎসায় তারা মারা গেছে, এবং অগণিত যারা তারা আজকে আহত, কিন্তু সেখানে 51 জনের কোনো খবর নেই। সেখানে 14 বছর, 16 বছর, 18 বছরের শিশুরা পর্যন্ত আছে, তাদেরকেও যে মেরে ফেলে দেয়নি কে বলবে? আহত যা, তাদেরকে বিরুদ্ধে আবার মিথ্যা মামলাও দিয়ে দিয়েছে। হত্যা করলেও যারা, তারাই আবার মামলা দেয় আমাদের নেতা কর্মীদের উপরে। কারো ঘরে থাকতে পারেনি, কারফিউ দিয়ে, 144 ধারা দিয়ে, ব্ল্যাক আউট করে বাড়ি 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 যে হামলা। পাকিস্তানি হানাদার বাহিনীর থেকেও যেন এক বঙ্গবন্ধু যদি তার নিজের জীবনটাই স্বাধীনতার জন্য সংগ্রাম করে উৎসর্গ না করতেন, তাহলে ওই বাঙালিরা কোথায় থাকতো? কোনো বাঙালি অফিসার, মেজর জেনারেল কেন, ব্রিগেডিয়ার পর্যন্ত তো উঠতে পারেনি। খুব বড় যে ট্রেনে 1 জন 2 জন কর্নেল পর্যন্ত উঠে, তার বেশি যেতে পারেনি। পাকিস্তানিদের বুটের তলায় লাথি ঝাঁটাই খেতে হতো। দেশ স্বাধীন করে দিয়েছে, এখন মানে বড় বড় পদও পাওয়ার সুযোগ করে দিয়েছে, একটা আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশটাই তো দিয়ে গেছে, যিনি বাংলাদেশটা দিয়ে গেলেন, আজকে তার প্রতি এইরকম অপমাননা। তুমি এরা মানুষের জাত না। আপনারা দেখেছেন সেখানে অ্যাক্সিডেন্ট করলো, যার ফলে স্কুলে বাচ্চারা মারা গেল। মাইলস্টোন স্কুল উত্তরায়, কত ছাত্রছাত্রী সেখানে একটা ক্লাসে থাকে, 3-4টা 4টা ক্লাস একেবারে মিশে গেছে। সেই লাশগুলিকে তুলে দিয়ে ওখানকার লোকেরাই বলছে, যারা সচক্ষে দেখেছে, বস্তা বন্দুকের কোথায় নিয়ে ফেলে দিল। মা বাবা হাহাকার করে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে সন্তানের জন্য। ওরা হোক, নিজের সন্তান তো, ভাই বোন কেঁদে বেড়াচ্ছে তার ভাই বোনের জন্য, কোনো হদিস নাই। আরে পোড়া শরীর থেকেও কিন্তু ডিএনএ টেস্ট করে কার কে সন্তানেরা পাওয়া যায়। আমাদের ডিএনএ ল্যাবরেটরি অনেক আধুনিক ল্যাবরেটরি আমি করে দিয়েছি। যখন রানা প্লাজা বা তানজিন এই পোড়া বডি থেকে দাঁত এবং স্টুলের থেকে স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করে প্রত্যেকটা পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছিল। আর আজকে সেই শিশুদেরকে, এবং যখন শিক্ষকরা চাইলো, শিক্ষক মারা গেছে সেখানে, আরো কতজন মারা গেছে, তারপর যারা শিক্ষকরা যখন চাইলো বা গার্জিয়ানরা, তাদের গায়ে হাত তুললো। এই আর্মি যে তাদেরকে মেরে ধরে সরিয়ে দিয়ে তারা নিজেরা উদ্ধার করবে করে সে লাশগুলি গুম করলো। আমরা তো এইরকম বিভৎসতা চাইনি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি মিশনে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিডিআর এরা কাজ করে। আমি সবসময় তাদের মানবিক গুণাবলীর প্রশংসা করি। প্রত্যেকটা আমি খুব গর্ব করে বলতাম যে আমাদের সোলজাররা দেখবেন তাদের অনেক মানবিক গুণাবলী আছে, তারা মানুষকে এরকম এরকম ভালোবাসে, এই করে ইত্যাদি করে আরো প্রশংসা করে করে আমি আমার সময় 1 নাম্বার আমরা শান্তি রক্ষা মিশনে কাজ করার সুযোগ পেয়েছি। আর নিজের দেশে এরা বাংলাদেশের ভাবমূর্তি সব নষ্ট করেছে। আমি যে বড় মুখ করে বলে বেড়াতাম আর সকলের কাছে প্রশংসা করতাম, একদম সব শেষ করে দিল। কাদের হুকুমে এটা করলো তারা? আর সে লোকটা কে? ইউনূস কি জনগণের ম্যান্ডেটে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? সে তো ক্ষমতা দখল করেছে, সে তো ডাকাতি করে ক্ষমতা নিয়েছে সমস্ত সন্ত্রাসীদের সহায়তায়। একদিকে যেমন ক্ষুদ্র ঋণের নামে
গরিবের রক্ত চুষে খেয়েছে, গ্রামীণ ব্যাংকের টাকা মেরেছে, টেলিকমিউনিকেশনের টাকা মেরেছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, পাঁচটা দুর্নীতির মামলা হয়েছে। লেবারদের টাকা আত্মসাৎ করে লেবার কোর্টে তার সাজা 6 মাসের। সেই সাজাপ্রাপ্ত এক আসামি ক্ষমতাকে মানুষ হত্যা করে, লাশের পর লাশ ফেলে, ছাত্র হত্যা করে ক্ষমতায় বসেছে। আর এই হত্যাকাণ্ড নিজে চালিয়েছে বলেই এদের দায় মুক্তি দিয়ে দিয়েছে। ঠিক একই ঘটনা কক্সবাজার। বিএনপির এক নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যখন ওরা বক্তৃতা দিয়েছে, বিএনপি যেহেতু তাদের চেয়ার ভেঙেছে, মঞ্চ ভেঙেছে, তারা তো ধাওয়া খেয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। সেখানে তো আর্মি দিয়ে অপারেশন চালায়নি, তবে কেন গোপালগঞ্জে? সে জবাব তো দিতে হবে, ইউনূসকেও দিতে হবে, সেনাপ্রধানকেও দিতে হবে। যে একই ঘটনা তো ঘটলো কক্সবাজার, সেখানে তো কই সেনাবাহিনী কোনো অ্যাকশন নিল না। আর গোপালগঞ্জের উপরে এত রাগ, মানে এই গোপালগঞ্জের মাটিতেই তো জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বদৌলতে দেশ স্বাধীন হয়েছে, যার বদৌলতে তোমরা আজকে বড় বড় অফিসার হয়েছো আর সামরিক বাহিনী গড়ে উঠেছে বাঙালির। কোথায় কার কাছে বলবো? এরা কি মানুষের জাত? এইরকম অমানুষ তৈরি করলাম কেন, সেটা আমার আফসোস। এখানে কমেন্ট কোথায়? হুকুম দেয় গুলি করো, সেপাহীরা গুলি করতে দ্বিধা করে, তাদেরকে গালি দিয়ে বলে সরাসরি গুলি করো। আরে গুলি করতে হলে তো মানুষ একটা ওয়ার্নিং দেয়, ব্ল্যাঙ্ক ফায়ার করে, তা না, সরাসরি গুলি করে মেরে ফেলে দিত। পাখির মতো গুলি করে আমার লোকদের মারলো। আল্লাহ দিন দেবে, এর বিচার হবে একদিন। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে এমনি এমনি বাঁচায়নি। গ্রেনেডের হাত থেকে, গ্রেনেডের ওই কোটলেপাড়া সেই 76 কেজি বোমা গুলির হাত থেকে বারবার বাঁচিয়েছিল একটা কাজ করতে, গরিবের মুখে হাসি ফুটাতে। সেটা আমরা করেছি, সফলভাবে করে দিচ্ছি। এখন মানুষ কষ্টে আছে, কিন্তু আমার সব কষ্টে ছিল না। তরুণ সমাজের জন্য কোন কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, সব ধরনের ব্যবস্থা, প্রত্যেক মায়ের নামে টাকা পাঠাতাম ছেলে মেয়েদের লেখাপড়ার যাতে শিখায়। স্কুল ঘরগুলি সব সুন্দর করে দিয়েছি। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি। সেটা কি কওমি মাদ্রাসা যারা তা ভুলে গেছে? ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। 560 মসজিদ, মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার করে দিয়েছি। কোনটা না করেছি? আর আজ এইভাবে গোপালগঞ্জের উপরে হামলা, এবং আবার নাকি আসবে এবং গোপালগঞ্জের নাম বলে বলছে। ঠিক আছে, আসুক, দেখি। দিন একভাবে যায় না। 15 আগস্টের পরে 21 বছর পর ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ। 20 বছর 7 মাস ক্ষমতায় বাংলাদেশকে উন্নতি করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তো ভোটারই তো আমাদের। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর সব সিদ্ধান্ত অবৈধ। আজকে জুলুম অত্যাচার কার উপরে না হচ্ছে? আজকে আমি দেখলাম খায়রুল হক সাহেব, সাবেক প্রধান বিচারপতি, ওনাকে গ্রেপ্তার করে তার হাতে হাত করা পড়িয়েছে। আওয়ামী লীগের নেতা যাদেরকে গ্রেপ্তার করেছে মুক্তিযোদ্ধা, সে বয়োবৃদ্ধ। ওই পাকিস্তান আমলেও তো গ্রেপ্তার করলে কখনো হাত করা পড়ায়নি। এমনকি জিয়া এরশাদের আমলে যে গ্রেপ্তার করেছে, তখনও তো হাত করা পড়ায়নি। আজকে ইউনূস আসার পরে এদের হাত করা পড়ানো কার হুকুমে? আমার সেটাই প্রশ্ন। আর খায়রুল হক সাহেব, তার অপরাধটা কি? বিএনপি বলে দিল যে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে না। আমি বিএনপি নেতা কর্মীদের জানাতে চাই এবং আপনাদের সবাইকে জানাতে চাই এর পিছনের ঘটনাটা কি। জিয়াউর রহমান খন্দকার মোস্তাকের সাথে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে মোস্তাক তাকে খুশি হয়ে সেনাপ্রধান করে, আর সেনাপ্রধান হয়ে সে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। রাষ্ট্রপতি হওয়ার পর মার্শাল ল দিয়ে সে যে সমস্ত কর্মকাণ্ড করেছিল, এই মুন সিনেমা হলটার প্রকৃত যে মালিক ছিল, সেই মালিক বাদ দিয়ে জিয়াউর রহমান তার ওই মার্শাল লর ক্ষমতা বলে অন্য একজনকে এই মুন সিনেমা হল, এটা ঢাকা শহরের একটা পুরনো খুব ভালো, যে কটা ভালো সিনেমা হল ছিল তার মধ্যে একটা, সেই সিনেমা হলটা মালিকানা অন্য লোককে দিয়ে দেয়। তখন মুন সিনেমা হলের মালিক মামলা করে, সেই মামলা দীর্ঘদিন চলতে থাকে। তো যেহেতু জিয়া ক্ষমতায় থাকতে এটা কোনোদিন কার্যকর হয়নি, এরশাদ ক্ষমতায় মার্শাল ল দিয়ে আসে, সেই মামলা চলতেই থাকে। খালেদা জিয়ার সময় চলতে থাকে। মামলা উচ্চ আদালতে যায়। যখন উচ্চ আদালতে যায় তখন এটাকে অনেক তদন্ত করে দেখা হয় এবং প্রকৃত মালিকের হাতে ক্ষমতা হস্তান্তর করা নির্দেশ আদালত দেওয়ার সময় যে কথাটা রায়ে বলা হয়েছিল যে মার্শাল ল এটা হলো অবৈধ, এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই। কাজে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে, এইভাবে সেই ক্ষমতা বলে একজনের সম্পত্তি আরেকজনকে দিতে পারে না। কাজে মূল মালিক যিনি, তিনি এই সম্পত্তির অধিকারী হবেন। এবং মার্শাল ল যেহেতু অবৈধ, কাজে তারা যে সমস্ত কাজ করেছে সবকিছুই অবৈধ। এই ঘোষণাটা মুন সিনেমা হলের মালিকানা নিয়ে, এখানে আওয়ামী লীগ কোনো মতেই জড়িত না। বিএনপি আজকে লাফাচ্ছে, তা বলে আওয়ামী লীগের জন্য না। উনি আওয়ামী লীগের জন্য করবেন কেন?
উনি একজন বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছেন। তাহলে বিএনপির গায়ে ফোসকা পড়লো কেন? এটা তো বাস্তব। জিয়াউর রহমান তো মার্শাল্লাহ দিয়েই ক্ষমতা দখল করে হঠাৎ একদিন বলে ফেললো আমি আজকে থেকে রাষ্ট্রপতি হলাম। এটাকে অস্বীকার করতে পারবে? পারবে না। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 32 নম্বরে আগুন দিল, সর্বসাকুল্যে 6,000 টাকা দাম হয়েছিল। এই বাড়িটা আমার মা বলতে গেলে একটা একটা ইট দিয়ে নিজের হাতে গড়ে তুলেছিলেন, একটু একটু করে বাড়িটা তৈরি করে। 61 সালে 2টা কামরা করে, তারপরে আমরা এসে ওখানে উঠি। তারপর থেকে বাড়িটা ধীরে ধীরে আমার মা নিজের কষ্ট করে ওঠেন। 15 আগস্টে পরে এই বাড়িটা নিলামে চলে যায়, কারণ হাউস বিল্ডিং কর্পোরেশনের লোন নিয়ে বাড়িটা করা হয়েছিল। 15 আগস্টে এই হত্যাকাণ্ডের পর ওই লোন সব শোধ হয়নি, মাত্র কত 10,000 না 12,000 টাকা বা 18,000 টাকা এরকম বাকি ছিল। 81 সালে আমি যখন চলে আসলাম তখন একদিন পেপারে দেখি বাড়িটা নিলামে দেওয়া হয়েছে। ওই বাড়ি 15 আগস্টের পরে সিল মারা হয়, জিয়াউর রহমান সিল মেরেছিল। আমি যখন বাংলাদেশে আসি আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। আমি রাস্তায় বসে বাবা মার জন্য দোয়া করি। জিয়া মরার পরে 12ই জুন 81 সালে আমার ওই বাড়িটা তারপরে দেখি বাড়িটা নিলামে উঠেছে। কেন? হাউস বিল্ডিং কর্পোরেশনের টাকা বাকি পড়ে। তখন আমি এদের সঙ্গে যোগাযোগ করি, তবে তারা উদারতা দেখায়। বোর্ড মিটিং করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই বাড়ির আর ওখানে এত কাল ধরে তো ওই লোন নিয়েছে মা, একটু একটু করে বাড়ি বানিয়েছে। কাজী 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী ওটা বাড়িটা ভাঙচুর করে। 15 আগস্টে এই বাড়িটা লুটপাট হয়। তারপরে ওই লোনটা তারা মাফ করে দেয় এবং দলিলটা আমাকে দিয়ে দেয়। উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পাই। আমরা কিন্তু ওই বাড়ি নেইনি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমি বলছি এটা জনগণের সম্পত্তি, কারণ ওই বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতা ঘোষণা, আর ওই বাড়িতে আমার পরিবার শহীদ হয়েছে। কাজে এই বাড়িতে আমরা 2 বোন থাকতে পারবো। বাড়িটা আমরা ট্রাস্টকে দান করে দিয়ে ওই বাড়ির, ওটা ক্যান্টনমেন্টের সম্পত্তি, ক্যান্টনমেন্ট বোর্ডের সম্পত্তি। ক্যান্টনমেন্ট বোর্ডের এই ব্লকের যে সম্পত্তি থাকে এটা কখনো কারো ব্যক্তি মালিকানা যায় না। জিয়াউর রহমান যখন 81 সালে মারা যায়, সে যখন নিহত হলো, তখন দেখানো হলো যে খালেদা জিয়ার কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই। তখন সাত্তার সাহেবের সরকার, তিনি সাত্তার সাহেব ছিলেন মানে তখন অস্থায়ী রাষ্ট্রপতি। কাজী জিয়া মরার পরে সে ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে। তার ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় খালেদা জিয়াকে একটা বাড়ি দেওয়া হবে, কারণ এই বাড়ি তো ক্যান্টনমেন্টের সম্পত্তি, এটা তো ব্যক্তি মালিকানায় দেওয়া যায় না। কাজী তখন তাকে গুলশানে একটা বাড়ি দেওয়া হলো। যে বাড়িটা প্রথম তারা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছিল, খালেদা জিয়া নিজে যে সেই বাড়িটা দেখে আসে, তার পছন্দ হয় নাই। তারপর সে গুলশানে ঘুরে যে বাড়িটা পছন্দ করে, প্রায় 1.5 বিঘার উপর বাড়ি, সেই বাড়িটা তার পছন্দ হয়, যে এই বাড়িটা ছেড়ে সে ওই বাড়িতে চলে যাবে। কিন্তু ওই বাড়িটা যখন তাকে রেজিস্ট্রি করে দেওয়া হলো, তখন এই বাড়ি আর সে ছাড়ে নাই। শুধু ছাড়ে নাই তা না, ওই বাড়ির সাথে আরেকটা বাংলো ছিল, আরেকটা বাড়ি ছিল, সেই বাড়িটা সে দখল করে। ওই বাড়িটার পাশে ওখানে সৈনিকদের ব্যারাক ছিল, সেই ব্যারাকের জায়গাও সে নিয়ে রাখে। পাশাপাশি ওই মইনুল রোডের রাস্তা দিয়ে আর্মি অফিসারের ছেলে মেয়েরা ওই শহীদ আনোয়ার স্কুলে যেত, শাহিন স্কুলে যেত। ওই রাস্তা ব্যবহার করাও খালেদা জিয়া বন্ধ করে দেয়। তারা ওই রাস্তা দিয়ে যেতে পারতো না, তাদের সবাইকে ওই জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে মেইন রোডে যেয়ে তারপর স্কুলে যেত। তো এই জন্য ওদের ভিতরে একটা ক্ষোভ ছিল। ওই বাড়ি ওইভাবে দিতে পারে না, যখন তাকে ওই বাড়িটা বোর্ডের অধীনে, কিন্তু খালেদা জিয়া জোর করে এটা প্রধানমন্ত্রী নিজের নামে করে নেয়। তখন তার একটা মামলাও হয়, মওদুদ সাহেব সেই মামলা পরিচালনা করে। সেই মামলায় খালেদা জিয়া হেরে যায়। হেরে যাওয়ার পরেই তাকে বাড়িটা ছাড়তে হয়, এবং আপনারা জানেন যে খুব কান্নাকাটি করে সে ছেড়ে গেছে বাড়িটা। ওটা তো সম্পূর্ণ ক্যান্টনমেন্ট বোর্ডের জায়গা, সে তো বলতে গেলে একটা গুলশানের বাড়িও নিল, আবার এটাও দখল করে রাখলো। কিন্তু জিয়াউর রহমান কিন্তু বিশাল জমি দক্ষিণখানে কিনে রেখেছে, এই গুলশানের ওই এলাকায় দেখবেন বিশাল জমি, তখন ওগুলি সব চেপে গেছে, এখনো সে জমি আছে, ঠিকানা আছে। ওটার সাথে 32 নম্বরের তো তুলনা হয় না। জিয়াউর রহমান স্বাধীনতার পর কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, খালেদা জিয়াকে ঘরে নিতে চায়নি। অন্য একটা ঘটনা ছিল যে খালেদা জিয়ার সংসার বাঁচানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ নামে নতুন পদ সৃষ্টি করে তাকে ঢাকায় নিয়ে আসে এবং এই বাড়িতে থাকতে দেয়। ওই বাড়িতে থেকেই জিয়াউর রহমান কিন্তু বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্র করে, নিজেও প্রেসিডেন্ট হয়। ওই বাড়িটাই ধীরে ধীরে ওইটাই তাদের গড়ে ওঠে আস্তানা। একজন মেজর হিসেবে ওখানে ঢোকে, মেজর জেনারেল পদ পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই তাকে এই পদায়ন করে গেছে, প্রমোশনটা তিনি দিয়েছিলেন, এটা সকলের জানা উচিত। তারপরে খালেদা জিয়া ওই বাড়ি আর ছাড়বে না। ক্যান্টনমেন্টে বোর্ডের জায়গা, সেখানে তারা ফ্ল্যাট বানিয়েছে, জুনিয়র অফিসারদের থাকার জায়গা করে দিয়েছে,
শহীদ আনোয়ার স্কুলের যে পুকুরের মাছটা পর্যন্ত তারা নিতে পারতো না। আর কতগুলি ব্যারাক করে রেখেছিল, কিছু সোলজারদের ওখানে রাখতো। প্রতিনিয়ত ক্যান্টনমেন্টের মধ্যে ডাকাতি হতো, চুরি হতো, আর চুরি করে ওই বাড়ির মধ্যে ঢুকে পালাতো। রাস্তা ব্যবহার করতে পারতো না, চুরি ডাকাতি হলে চোর ধরতে পারতো না। নানা ঘটনায় তখনই ক্যান্টনমেন্টের যারা অফিসাররা ছিল তারাই বিরক্ত ছিল। তারপর আরেকটা বাড়ি যে দখল করেছিল, সেখানে তার ভাই সাইদ ইস্কান্দারকে থাকতে দিয়েছিল। সেখানে 3টা বাড়ি, কোকোর একটা, তারেকের একটা, খালদা জিয়া। এখানে আমাদের দোষটা কি ছিল? আমরা কেন বাড়ি ভাঙতে যাব? যাদের সম্পদ তারা নিয়েছে, তাদের অফিসারদের জন্য ফ্ল্যাট করে দিয়েছে। অন্যায়টা কি হয়েছে? অন্যায়ভাবে তো দখল করেছিল খালেদা জিয়া। আজকে বলে ফেললো একজন আর্মি অফিসার না কারা বললো যে ওটা ভেঙেছে, দেখে ওটা ভাঙা হয়নি, ওই আর্মি অফিসারদের জন্য ওটা নেওয়া হয়েছে, সেখানেই ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। আজকে সব জুনিয়র অফিসাররা আরামে এসে থাকার জায়গা পেয়েছে। সেটা ভুলে যায় কেন? জানি না। আমার বাবা কষ্ট করে স্বাধীনতা কেন এনে দিলেন আর কাদের জন্য, সেটাই আমার প্রশ্ন এখন। নিজের জীবনটাও দিয়ে গেলেন, আর আমি এত বছর ধরে কষ্ট করলাম। আর সেই আমার এলাকার লোক, এই গোপালগঞ্জের মানুষ, তাদের উপরে হামলা করে, তাদেরকে হত্যা করে। কেন গোপালগঞ্জে রক্ত ঝরবে? এই রক্তের প্রত্যেক ফোঁটার হিসাব আমরা নেব। সেনাবাহিনীর থেকে আবার জাহাজও পাঠিয়েছে। কি আহ্লাদ এদের! এরা কারা? ওই এনসিপির নেতাগুলি কোত্থেকে আসছে? এরা তো এর মধ্যে অনেকগুলি তো ছাত্রলীগ করতো, তারপরে টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে ইউনূসের কাছে। ইউনূসই বাকি ভূমিহীন মানুষের সাহায্য করার জন্য গ্রামীণ ব্যাংক তৈরি করা সরকারি পয়সায়, সেটাও গ্রাস করে খেয়ে ফেলছে। যাক, আমি অনেক সময় নিলাম, আর আমি সময় নিতে চাই না। তবে কতগুলি কথা আমি ভাবছি জনগণের জানা উচিত, সেই জন্য এই কথাগুলি আজকে আমি বললাম। তার সাথে সাথে বলবো যে আজকে আমার যে আপনজনরা, তাদের কেউ সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, আমি তোমাদের সবার প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি। আমি বাবা মা ভাই সব হারিয়ে এসেছিলাম, এই বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম। বাংলাদেশের মানুষ আমার পরিবার, আর গোপালগঞ্জবাসী তারা আমাকে বুকে করে রেখেছে, আমার সুখ দুঃখের সাথী। আমার তো কোনদিন নিজের জায়গা নিয়ে চিন্তাই করতে হয় না, সব তো তারাই করে দেয়। তারাই তো আমার মা বাবা ভাইয়ের স্নেহ ভালোবাসা পাই আমি এই বাংলাদেশের মানুষের কাছ থেকে। আচ্ছা, সেখানে রক্তচাপ আমি সব হারিয়ে এসে শোক ব্যথা বুকে নিয়ে এসেছি এদেশের মানুষের সেবা করতে, এবং করেছি। আমার যে লক্ষ্য ছিল আমি সেটা অর্জন করে দিয়েছিলাম। আজকে একটা চক্রান্ত করে গোপালগঞ্জ সারা বাংলাদেশই আজকে শ্মশান ভূমি, সারা বাংলাদেশ জ্বলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, অগণিত নেতা কর্মী, মুক্তিযোদ্ধারা আজকে অপমানিত। একদিন এর প্রতিকার হবে। আর আমি বলতে পারছি না, আমি ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার কথা শুনিয়ে আমি সবার সাথে এমনিও ফোনে কথা বলছি সকলের সঙ্গে। গোপালগঞ্জ মানেই যেন আবেগের অশ্রু, আর শেখ হাসিনার বক্তব্য মানেই যেন অভিযোগের রাজনীতির নতুন রূপ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল বক্তব্য, যেখানে গোপালগঞ্জবাসীর জন্য তিনি দেখালেন মায়াকান্না, আর রাজনৈতিক সমালোচকদের দিলেন সরাসরি খোঁচা। শেখ হাসিনা তার ভার্চুয়াল বক্তৃতায় বললেন, আমি তো রাজনীতি করি না নিজের জন্য। গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কিছু লোক কুৎসা রটাচ্ছে, যার প্রশ্ন তোলে তারা মূলত ষড়যন্ত্র করছে। প্রশ্ন হল, এত অভিযোগ কেন? একটি প্রধানমন্ত্রী যখন ভিকটিম ভঙ্গিতে কথা বলেন, তখন জনগণের মনে প্রশ্ন জাগে, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকেও নিজেকে এমন অসহায় দেখাচ্ছেন কেন? গোপালগঞ্জকে ঘিরে যে বাড়তি অগ্রাধিকার বরাদ্দ সুবিধা দেওয়া হয়, এটা কি সত্যি নয়? যখন দেশের অন্যান্য জেলার মানুষ বঞ্চিত থাকে, তখন গোপালগঞ্জবাসীর জন্য বাড়তি আবেগ দেখানোটা কি রাজনীতির নামে পক্ষপাতিত্ব নয়? আমরা বুঝি আবেগ, কিন্তু রাষ্ট্র পরিচালনায় আবেগ নয়, পলিসি, জবাবদিহি আর ইনক্লুসিভ অ্যাকশন প্রয়োজন। শেখ হাসিনা বারবার বলেন, আমি তো দেশের মানুষের জন্য সব কিছু করি। কিন্তু প্রশ্ন হল, সব মানুষের জন্য নাকি নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য? যখন আপনি বিরোধিতা শুনলে বলেন ষড়যন্ত্র চলছে, তখন আপনি জনগণের ভিন্ন মতকে স্যালুট না দিয়ে সেটা দমন করছেন। একজন রাষ্ট্রনায়ক কাঁদবেন না, নেতৃত্ব দেবেন। এই সত্য কবে অনুধাবন করবেন শেখ হাসিনা? আপনি কি মনে করেন শেখ হাসিনার এই বক্তব্য কেবল নাটকীয়তা, নাকি তিনি সত্যিকার অর্থেই গোপালগঞ্জবাসীর কষ্ট নিয়ে চিন্তিত? কমেন্টে আপনার মতামত জানান। আর এমনই রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন রিপাবলিক পলিটিক্স বিডি। আমরা প্রশ্ন করি, প্রোপাগান্ডা নয়। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন।
রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।